স্বাগত বাংলাদেশ এখনে আপনাদের সাথে আছি আমি কাজী মোহন। দুর্ঘটনা এড়াতে জাতীয় মহাসড়কে 3 চাকার যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এর প্রতিবাদে চলছে অটোরিকশা মালিক চালকদের ধর্মঘট। এসব নিয়ে আলোচনা করব বাংলাদেশ এখনের আজকের আয়োজনে। আমার সাথে কথা বলতে স্টুডিওতে আছেন বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডক্টর অধ্যাপক মাহবুব আলম তালুকদার। আপনাকে স্বাগত জানাচ্ছি। এছাড়াও আমাদের সাথে সরাসরি যোগ দেবেন বগুড়ায় অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল এবং চট্টগ্রাম অটো টেম্পো ও সিএনজি মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আবুল কাশেম। ওনারা পরবর্তীতে আমাদের সাথে যোগ দিবেন। আপনাকে দিয়ে শুরু করতে চাই স্যার, যে বিষয়টা আমরা গতকালকে থেকে হচ্ছে যে শনিবার থেকে মহাসড়কে যান চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এবং পুলিশ সহ অন্যান্য যারা এটার সাথে জড়িত আছে তারা যান চলাচল যেন না হয় সেটা তদারকি করছে। এটা ফলশ্রুতিতে যেটা হওয়ার আমরা সাধারণত দেখে থাকি, ধর্মঘট, সংঘর্ষ এগুলো শুরু হয়ে গেছে। আজকে সারাদিন বেশ কয়েকটি জেলায় সংঘর্ষ হয়েছে। আপনার কাছে যেটা প্রশ্ন আমার, যে বিকল্প কোনো ব্যবস্থা না করে হঠাৎ করে এভাবে বন্ধ করে দেওয়া 3 চাকার যান চলাচল, এটা কতটা যুক্তিযুক্ত? ধন্যবাদ আপনাকে। আমরা যদি অতীতের দিকে তাকাই, মানে আজকে না, অতীতে যে কোনো বিষয়ে আমরা যখন দ্রুত সিদ্ধান্ত নিই, বাস্তবায়নের মুখ কিন্তু আমরা সফলতা পাই নাই। আপনাকে যদি উদাহরণস্বরূপ বলি, গত প্রায় কিছুদিন আগে, 2-4-5 মাস আগে, যখন ঢাকা সিটি কর্পোরেশন, ঢাকা মহানগরীর যে আপনার দায়িত্বে ছিলেন বেনজির আহমেদ পুলিশ কমিশনার, উনি কিন্তু একটা উদ্যোগ নিয়েছিলেন ঢাকা সিটিতে ওভারব্রিজ ইউজ করা, মানে বাধ্য করা, এবং এইটা কিন্তু জরিমানা করা, তো এইগুলো কিন্তু বাস্তবায়ন হয় নাই। তখন কিন্তু আমাদের কাছে আসছিল সাংবাদিকরা, বললাম যে আসলে এটা সম্ভব হবে না, এত তাড়াতাড়ি দ্রুত বাস্তবায়ন হবে না, এবং এটা পাইলট বেসিস করা উচিত ছিল। কিন্তু পাইলট বেসিস করার আগেও কিন্তু দরকার ছিল আদৌ সম্ভব কিনা। আমি যে এটা যাত্রীদের বন্ধ করতে চাই যাতায়াত, ওভারব্রিজ ইউজ করবে বা ফুট ওভারব্রিজগুলো ইউজ করা, পাশাপাশি আপনার আমাদের দেশে, আমাদের যে ঢাকা সিটির যে সিচুয়েশন ছিল, এখানে আপনি ফুটপাথগুলো মানে দখলে ছিল। আবার আমাদের স্যার, আমি একটু সিএনজি অটোরিকশার প্রসঙ্গটাতেই আসতে চাই। গত বছরও একবার কিন্তু নসিমন করিমন এই ধরনের 3 চাকার যেসব যান রয়েছে সেগুলো চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল এবং তখনও এই ধরনের ধর্মঘট হয়েছিল, সংঘর্ষ হয়েছিল এবং আলটিমেটলি সেটাও আমরা আসলে বাস্তবায়ন হতে দেখিনি। আমি এই কথাটাই বলার চেষ্টা করছি যে বাস্তবায়ন যেহেতু হয় না, এটা হাইপোথেটিক্যাল। আমরা অতীতে দেখলাম বাস্তবায়ন হয় না, তো এখন আবার বাস্তবায়ন করতে গেলে আবার সমস্যা তৈরি হবে। তো এই জন্য বাস্তবায়ন করার আগে, যেহেতু সমস্যাটা কিন্তু আজকের সমস্যা না, এই সমস্যা কিন্তু প্রায় 20 বছর আগের সমস্যা, এবং এই যে সমস্যাটা কিন্তু আমরা সবাই জানি। এবং এই যে আজকে ত্রিহুলার কথা বলা হচ্ছে বর্তমানে, বা এই যে নসিমন করিমন বটবটি, শুনতে শুনতে মানুষ এখন বিরক্ত। তো এই যে বিষয়টা কিন্তু আমাদের বিএনপি সরকারের সময় কিন্তু এটার একটা পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা ছিল বিএনপি আমলে, কিন্তু আওয়ামী লীগের সরকার, এই যে গভর্নমেন্টগুলো আমাদের চেঞ্জ হয় কিন্তু আমাদের মধ্যে মানসিকতার চেঞ্জ হয় না। মানে সবাই খালি দ্রুত কীভাবে বাস্তবায়ন করা যাবে, দ্রুত সমস্যার সমাধান হবে। সমস্যা যেহেতু একদিনে তৈরি হয় না, সমাধানও কিন্তু একদিনে হবে না। এখন আপনার কি মনে হয় যে বিকল্প কি ব্যবস্থা করা যেত? যেটা এখন হঠাৎ করে বিকল্প আবার বলা যাবে না, কারণ সমস্যা কিন্তু ব্যাপক। এই যে আমাদের যে আমরা শুধু যেটা মনে হয় যে অ্যাক্সিডেন্ট কমবে এই করলে, কিন্তু আপনার থ্রি হুইলারগুলো একমাত্র দায়ী না অ্যাক্সিডেন্টের জন্য। তবে এই ঈদে তাদের একটা বিরাট কন্ট্রিবিউশন অ্যাক্সিডেন্টের যে ফ্যাক্টর হিসাবে এটা দায়ী, কিন্তু এই ঘটনা কিন্তু আগে ঈদে ছিল না বা অন্য সময়, তবে এগুলোর প্রভাব ছিল। কিন্তু আমার কাছে মনে হয় যে হঠাৎ করে আমরা নসিমন করিমন ভাইয়ের বন্ধ করলে যে অ্যাক্সিডেন্ট কমবে, তাও কিন্তু আমরা আশা করতে পারি না। কারণ অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য যে সমস্ত উপাদান, ভেরিয়েবল বা প্রপঞ্চ যেগুলো কার্যকর, এগুলোকে সবগুলোকে আমাদের কিন্তু মানে নক করতে হবে। নক করলে ওভারঅল অ্যাক্সিডেন্টটা কমবে। কিন্তু আমাদের যে ট্রেন্ড বা প্রবণতা, আমি যেহেতু এই বিষয় নিয়ে অনেক যাবত কাজ করি, তা আমাদের যেটা হয় আমরা দুর্বল উপর আঘাত করতে চাই সবসময়, যেটা আমরা দুর্বল জায়গায় আঘাত করি। এটা যদি মনে করেন আজকে প্রায় ইলিয়াস খান যদি আন্দোলন করে বা সবাই যে বলছে আন্দোলন, এইগুলো আসলে এইভাবে সমাধান কোনোদিন হবে না। আমরা তখন শুধু ড্রাইভারদের দোষারোপ করতাম যে ড্রাইভার সবাই এক কথা, এখন শুধু এইদিকে আসছে। আসলে যদি চিন্তা করেন, এই ড্রাইভারও কোনো অ্যাক্সিডেন্ট দায়ী না পুরোপুরি, এই যে থ্রি হুইলার কিন্তু একবার অ্যাক্সিডেন্ট দায়ী না। তো অ্যাক্সিডেন্ট যদি কমাইতে হয়, তা আমরা এখন পর্যন্ত বাংলাদেশ আজ পর্যন্ত কোনো ধরনের কোনো গবেষণা করি নাই
কোনো ইন্টারভেনশন দেই নাই, কোনো পাইলটিং করি নাই, কোনো স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করি নাই, কোনদিন ফিজিবিলিটি স্টাডি করি নাই, কোনদিন নিড অ্যাসেসমেন্ট করি নাই। যে বিষয়গুলো বলছেন গবেষণা বা ইন্টারভেনশন না, এগুলো দুর্ঘটনা প্রসঙ্গে বলছেন। অবশ্যই দুর্ঘটনা কমানোর জন্য সারা পৃথিবীতে রিসার্চ বেসড কাজ হয়, গবেষণা ভিত্তিক। কিন্তু আমরা বাংলাদেশে এই সেক্টরটা এখন পর্যন্ত পর্যাপ্ত গবেষণা ভিত্তিক আমরা কোনো কার্যক্রম গ্রহণ করি নাই। না করার কারণেই কিন্তু এই সেক্টরটা এখন পর্যন্ত সফলতার মুখ দেখা নাই, যার কারণে যে সিদ্ধান্তগুলো দেওয়া হচ্ছে চাপিয়ে দেওয়া হচ্ছে। আপনার কাছে আমি ফিরছি, আমার ছোট্ট একটা বিরতি নিতে হবে, 50 সেকেন্ডের একটা বিরতি নিয়ে ফিরছি আবারও, সাথে থাকুন। স্বাগত আরো একবার, আপনারা দেখছেন বাংলাদেশ এখন। অধ্যাপক তালুকদার, আবার ওই প্রসঙ্গটাতে একটু আসতে চাইবো। আপনি বলছেন যে সড়ক দুর্ঘটনা রোধে যে ধরনের কাজ হওয়া দরকার সে ধরনের কাজ না করেই আসলে এই ধরনের হুটহাট সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে অনেকটা, যেমনটা আপনি যেটা নিয়ে আমরা আলোচনা করছি যে সিএনজি বা 3 চাকার যেসব যান চলাচল। বিকল্পর কথা আপনার কাছে জানতে চেয়েছিলাম, বিকল্প যদি কিছু বলেন, এবং প্রায় 10 লাখ মানুষ আসলে তাদের মানে কর্মসংস্থান হারাচ্ছে, বেকার হয়ে যাচ্ছে, এদের নিয়ে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত ছিল? আসলে এই যে পদক্ষেপের কথা বললেন, এই পদক্ষেপ কিন্তু এখন বললেই নেওয়া যাবে না। কিরকম পদক্ষেপ নেওয়া যাবে এটা কিন্তু আপনাকে অ্যানালাইসিস করতে হবে, আপনাকে গবেষণার মাধ্যমে বলতে হবে কি পদক্ষেপ বললে সাস্টেইন হবে। আজকে আপনার একটা পদক্ষেপ এখন পর্যন্ত 20 লক্ষ লোক সাফারিং করবে, তো 20 লক্ষ লোকের তো আরো পরিবার জড়িত, ফ্যামিলি, তাদের আরো ধরনের এবং তার ইনভলভমেন্ট জড়িত ফিনান্সিয়াল। মানে আমার যে থিঙ্কিং, মানে এইটা আসলে আমরা সবসময় চিন্তা করি যে শর্টকাট, এটা শর্টকাট সময়। তবে এই ক্ষেত্রে যদি আপনি বাস্তবায়নযোগ্য কোনো কাজ করতে চান, এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই যদি এটা যে সফলতা খুঁজতে চান, আপনাকে পাইলট বেসিস যে কোনো একটা রোড, যে কোনো একটা অঞ্চল, যে কোনো একটা এরিয়া বা এইখানে আপনার কাজ শুরু করতে হবে। ভবিষ্যতে বাস্তবায়ন করার আগেই আমরা এটাকে দেখি সম্ভব কিনা, তখন আপনি বুঝতে পারবেন যে কারা কি কম ভোগান্তির শিকার হবে, তাদেরকে কিভাবে রিহেবিলিটেশন করবেন, তাদের বিকল্প কি হবে, এইভাবে আপনাকে এটা চিন্তা করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে আমি আপনাকে বলতে চাই, আমাদের যে বর্তমান সিচুয়েশন, এখানে আমাদের যেহেতু ডেভেলপিং কান্ট্রি, এটা উন্নয়নশীল দেশ, এখানে গবেষণার গুরুত্ব কিন্তু কেউ বোঝে না। গবেষণা বললে অনেকেই মনে করে না গবেষণা করলে কি হবে, আমরা তো সব জানি। এই যে জানি, গবেষণা মানে আসলে জানি, কিন্তু আমি সঠিকভাবে জানি না। আমি যদি বলতে চাই সংক্ষেপে, মানে রিসার্চ যেটা, অনেকেই বাংলাদেশ তো অনেকেই হয়তো এরকম চিন্তা করে না। বিদেশে কিন্তু একটা গ্লাস তৈরি করতে গেলে কিন্তু গবেষণা ছাড়া গ্লাস তৈরি করে না। এমনকি ইন্টারেস্টিং বলতে চাই, আপনি উন্নত দেশগুলোর দিকে তাকান, আমরা বাংলাদেশ মধ্যের দেশ হবে, মধ্যের দেশ, সামনে উন্নত দেশ হবে। উন্নত দেশগুলো কিন্তু গবেষণা ছাড়া কোনো কাজ করে না, এবং গবেষক যারা সায়েন্টিস্ট, তারাই দেশটাকে চেঞ্জ করে। আমি একটু আপনার কথা প্রসঙ্গেই বলি, আপনাকে যদি ধরি যে আপনাকে দায়িত্বটা দেওয়া হচ্ছে যে আপনাকে এখন এই ধরনের একটা কিছু এস্টাবলিশ করতে হবে, আপনি কি কোথা থেকে শুরু করতেন? আমি জাস্ট আপনার উদাহরণ দিই, বুঝতে সুবিধা হবে। এই যে আপনি হয়তো টিকা দিচ্ছেন, বাংলাদেশে সবাই কিন্তু টিকা এখন দেয়, বাচ্চারাও টিকা দেয়, কিন্তু এককালে কি টিকা দিত? টিকাটার আতঙ্ক ছিল, ভয় ছিল, বাচ্চা কান্নাকাটি এবং গুরুত্ব কেউ বুঝে নাই। টিকাটা তো একদিনে কার্যক্রম বাস্তবায়ন হয় না, ইপিআই আমাদের দেশে। কিন্তু এইটার জন্য কিন্তু আমি জড়িত ছিলাম এই কাজের সাথে। এটা বলে ইন্টারভেনশন স্টাডি। ইন্টারভেনশনের মাধ্যমে একটা পলিসি সরকার ডেভেলপ করলো, যেমন সবাই টিকা নিবে, টিকা নেওয়ার ক্ষেত্রে কি কি ভূমিকা হবে, কেন টিকা নেয় না, এটা বাধা কোথায়, কেন ভয় পায়, এটা গুরুত্ব কি। আপনি যখন কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে যাবেন, এটা হলো পলিসি রিসার্চ। এবং যেহেতু গভর্নমেন্ট যখন কোনো কাজ করতে যাবে, এটা কিন্তু পলিসি, এই যে পলিসির উপর আঘাত করে, দেশের যে একটা সিস্টেমের উপর আপনি আঘাত করবেন, তো সিস্টেমটাকে আপনি জানতো এক্সিস্টিং সিস্টেমটা কি। তো এই ক্ষেত্রে আমরা তো গবেষণার লোক, আমরা বলতে চাই এই যে রিসার্চের বিষয়টা, অনেকে বলে রিসার্চ হলে কি, research is the systematic collection, analysis and interpretation of data to answer a certain question or solve the problem. তা আমাদের যে সলভ বর্তমানে প্রবলেমটা কি, তো এটা আমাকে ফ্যাক্ট ফাইন্ডিং করতে হবে। জি, আমি অধ্যাপক তালুকদার আপনাকে একটু থামাচ্ছি, আমি একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতি থেকে এসে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যোগ দিবেন মোহাম্মদ আবুল কাশেম এবং বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আইফুর রহমান মন্ডল যোগ দিবেন। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, আমাদের সাথেই থাকুন।
দেখছেন বাংলাদেশ এখন। দর্শক, আপনারা জানেন গতকাল থেকে জাতীয় মহাসড়কে প্রায় ৩,৫৭০ কিলোমিটার অংশে ৩ চাকার যান চলাচল নিষিদ্ধ করেছে সরকার। এই নিয়ে গতকাল থেকেই বেশ সংঘর্ষ চলছে, ধর্মঘট ডেকেছে দেশের বিভিন্ন অঞ্চলে অটো, টেম্পো, সিএনজি মালিক সমিতি। এই বিষয়টি নিয়ে কথা বলতে এখন আমার সাথে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন অটো, টেম্পো, সিএনজি মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আবুল কাশেম। জনাব আবুল কাশেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতে একটু জানতে চাইবো যে আপনারা আসলে কি কি কারণে সরকারের এই সিদ্ধান্তের সাথে দ্বিমত পোষণ করছেন? প্রথমেই বলছি মোহাম্মদ আবুল কাশেম সরকার, আমি তো শুধু কাশেম আবুল কাশেম বলছেন। মোহাম্মদ আবুল কাশেম সরকার, আমরা সরকারের সাথে দ্বিমত পোষণ করছি। সরকার এই যে হঠাৎ করে যে সিদ্ধান্ত দিয়েছে, আমারটা শুনতেছেন আপনি? জি শুনছি, আপনি বলুন। সরকার যে সিদ্ধান্ত দিয়েছে, এই সিদ্ধান্ত তো আমাদের এই লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যাবে এবং লক্ষ লক্ষ মালিক ক্ষতিগ্রস্ত হবে। মালিকরা ব্যাংকের থেকে ঋণ নিয়ে এবং অনেক সরকারি অফিসার, পেনশনপ্রাপ্ত অফিসার, এদের পেনশনের টাকা দিয়ে গাড়ি ক্রয় করছে। এই গাড়ি যদি বন্ধ করে দেয় তো তাদের অবস্থা কি হবে? আর অ্যাক্সিডেন্ট তো শুধু খালি এই সিএনজির একা দোষ দিলে হবে না। সিএনজি অটো রিক্সার একা দোষ দিলে একজনের হাতে তো তালি, এক হাতে তো তালি বাজে না, তালিটা তো বাজে দুই হাতে। তো এই যাদের সাথে সংঘর্ষ হয়, ট্রাক, বাস এরকমের সাথে দুর্ঘটনা ঘটে, ওই দুর্ঘটনায় হয়তো অ্যাক্সিডেন্ট হইতে পারে, হয় অ্যাক্সিডেন্ট, কিন্তু তাহলে তো দুটোই দায়ী। তো বন্ধ করে দিলে তো দুটোই বন্ধ করার দরকার। জি জনাব আবুল কাশেম সরকার, আমি একটু যে বিষয়টা আপনার কাছে জানতে চাই, আপনাদের বিরুদ্ধে আরো কিছু অভিযোগ আছে যে আপনাদের যাদের চালক তাদের দক্ষতা নেই, আপনারা ট্রাফিক আইন জানেন না, যেখানে সেখানে আপনারা সিএনজি বা এই ধরনের নসিমন করিমন এগুলো ঘুরিয়ে ফেলেন, যার কারণে দুর্ঘটনা অনেক বেশি হয়। এইসব অভিযোগের প্রেক্ষিতে আপনি কি বলতে চাইবেন? না, এই কথাটা সবসময় এই কথাটা সত্য না, আর সবসময় প্রযোজ্য না। একটা চালক কোনোদিন ইচ্ছা করে একটা পিঁপড়েও মারে না, একটা চালক। তারপরও বলবো না যে অনেক চালক আছে হয়তো প্রশিক্ষণের অভাবে, প্রশিক্ষণ না দিয়ে আর সাধারণ ইয়ার মধ্যে শিক্ষাগত কইরা গাড়ি চালায়, এটা আমরা অস্বীকার করব না। তারপরেও সরকার প্রশিক্ষণের ব্যবস্থা করুক, আমরা প্রশিক্ষণ দিয়ে চালকদেরকে দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করব। তবে এইভাবে যদি গাড়ি উঠাই দেয় তাহলে চালকরাও কমপক্ষে 10 লক্ষ চালক বেকার অবস্থা হয়ে যাবে। তাহলে অবস্থাটা কি হবে, দেশের অবস্থা কি হবে? আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে মাত্র ৩,৫৭০ কিলোমিটার অংশে আপনাদের ৩ চাকার যান চলতে পারবেন না, সেক্ষেত্রে বাকি যে এলাকাগুলো, বাকি যে রাস্তাগুলো, সেখানে চলাচলে আপনাদের কি ধরনের সমস্যা হবে? না, ওইখানে তো সিটি এলাকা তো চলাচলের কোনো সমস্যা তো হওয়ার কথা না। সিটি এলাকা তো চলতে আছে, সিটি এলাকা তো কোনো অনেক দুর্ঘটনাই কম হচ্ছে। সিটি এলাকায় তত হচ্ছে না দুর্ঘটনা, না। জি জনাব আবুল কাশেম সরকার, আপনি আমাদের সাথেই থাকুন। আমি একটু বগুড়া থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, আমি একটু তার সাথে কথা বলতে চাই। জনাব আরিফুর রহমান, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আমরা গত বছরও দেখেছিলাম যে এই ধরনের একটি সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছিল, কিন্তু সেটা বাস্তবায়ন আমরা দেখিনি। এবার এটা বাস্তবায়ন করার জন্য আপনারা কতটুকু প্রস্তুতি নিয়েছেন? জনাব আরিফুর রহমান মন্ডল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে আমার প্রশ্ন যে এই ধরনের এই সিদ্ধান্তটি বাস্তবায়ন করার জন্য আপনারা কি ধরনের প্রস্তুতি নিয়েছেন?
আমরা সম্ভবত ওনাকে সংযোগ করতে পারছি না, আমরা পরবর্তীতে আবার ওনার সাথে কথা বলবো। আপনার কাছে একটু ফিরতে চাই অধ্যাপক তালুকদার, যেটা বলছিলেন জনাব আবুল কাশেম সরকার, যে আসলে ওই কর্মসংস্থানের বিষয়টাই আসছে এবং ওনারা খুব বেশি যে দ্বিমত তাও মনে হলো না, বিকল্প কিছু হলে সম্ভবত এটা করা সম্ভব। আপনার কি মনে হয়েছে? আমার প্রথম ৩৫৭০ কিলোমিটার, জি, শুরুতেই এত ব্যাপক কিলোমিটার নেওয়া ঠিক হয় নাই। এটা আরো ছোট এলাকায়, মনে করেন আরো কম এলাকা, তাহলে এখান থেকে আমরা যে প্রবলেমগুলো আইডেন্টিফিকেশন করতে পারতাম যে কি সমস্যা, কি করা যাবে। কিন্তু হঠাৎ করে ব্যাপক এলাকা, এটা মানে অধ্যাপক তালুকদার, আমি যদি একটু সমস্যাগুলো, আপনি যেমন বলছিলেন সমস্যাগুলো একটু আমি মেনশন করি, তারপর আপনার উত্তরটা নিব। প্রথম সমস্যা হলো সিএনজি গুলো, আপনার যে সিএনজি স্টেশনগুলো এগুলো বেশিরভাগই মহাসড়কের পাশে একদম। তার মানে সিএনজি নেওয়ার জন্য, গ্যাস নেওয়ার জন্য তাদের আসলে মহাসড়ক দিয়ে আসতে হবে। তারপর বেশিরভাগ মহাসড়ক, ভিতরে যে রাস্তাগুলো সেগুলো মহাসড়কের সাথে সংযোগ হয়েই ভিতরে যায়, তার মানে ভিতরে গাড়ি চলাচলের জন্য তাদের আসলে মহাসড়ক দিয়েই ভিতরে যেতে হবে। এই ধরনের সমস্যাগুলো আসছে বা আসবে বা সিএনজি মালিকরা বলছে, এগুলোর ক্ষেত্রে কি ধরনের সমাধান হতে পারে? এই সমস্ত মানে সমাধান যেটা বলছেন, কিন্তু সমাধানের ক্ষেত্রে এটা কিন্তু একদিনে কিভাবে সমাধানটা হবে, জি, তা আমাদের এই যে অল্টারনেটিভ চিন্তা করতে হবে। তাহলে যদি আসতেই হয়, তা আমাদেরকে সিএনজি স্টেশনগুলো লোকালি মানে রিজিওনাল রোডগুলিতে বসাইতে হবে, ভিতরে আসতে যাবে না। আর যদি আসতেই হয় তাহলে এটাকে আবার অন্যভাবে চিন্তা করতে হবে, যে নির্দিষ্ট টাইমে ঢুকবে, তো রাস্তা বন্ধ করতে হবে প্রয়োজনে, যদি ঝুঁকি মনে হয়। তো এই ক্ষেত্রে আমার যে মতামত, এটা আসলে এইভাবে স্বল্প সময়ে, এটা কিন্তু আপনি গবেষণার মাধ্যমে আসতো যে প্রবলেমগুলি, হঠাৎ করে প্রবলেম, কিন্তু হঠাৎ করে বাংলাদেশের গন্ডগোল, এইগুলো বিষয়গুলি নিয়ে আমার মনে হয় বাস্তবায়ন করার আগেই বাস্তবায়ন করা যাবে কিনা এটা চিন্তা না করা পর্যন্ত বাস্তবায়ন, সরকারি পলিসি নেওয়া যাবে না, জি, হঠাৎ করে বাস্তবায়ন করা যাবে না। জি। অধ্যাপক তালুকদার, আমি একটু বগুড়া থেকে আমাদের সাথে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, আবারও ওনাকে আমরা পেয়েছি। জনাব আরিফুর রহমান মন্ডল, সরকারের এই সিদ্ধান্ত এর আগেও আমরা দেখেছি যে 3 চাকার যানবাহনের ক্ষেত্রে দেওয়া হয়েছিল, কিন্তু সেটা বাস্তবায়ন হয়নি। এবার এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আপনারা কি ধরনের প্রস্তুতি নিয়েছেন? ধন্যবাদ। বগুড়া জেলার মহাসড়ক কেন্দ্রিক যে থানাগুলো রয়েছে, সেই থানাগুলোর কয়েকটি সংযোগ স্থলে, সেই সংযোগ স্থলে অর্থাৎ যেখানে ফিডার রোড এসে মহাসড়কে সংযুক্ত হয়েছে, সেই সংযোগ স্থলগুলোতে পুলিশি মোতায়েন এবং মহাসড়কে কয়েকটি অংশ বিভক্ত করে কন্টিনিউয়াস পুলিশিং প্যাট্রোলের ব্যবস্থা আমরা করেছি, যাতে করে মহাসড়কে কোনোভাবেই সিএনজি চালিত অটোরিকশা, 3 হুইলার্স, অটো টেম্পো চলাচল করতে না পারে। এছাড়া আপনাদের আজকে যেটা হয়েছে যে আজকে সারাদিনই পুলিশি পাহারার খবর আমরা বিভিন্ন জায়গায় পেয়েছি, তারপরও বিভিন্ন পত্রপত্রিকা এবং অনলাইন সংবাদ মাধ্যমে খবর এসেছে, আমরা ছবিও দেখেছি যে বিভিন্ন জায়গায় আসলে চলছে 3 চাকার যানবাহন। এক্ষেত্রে আপনাদের বলার কি আছে, যে আপনাদের পাহারা কি পর্যাপ্ত ছিল? দেখুন, আমি বগুড়া জেলা নিয়ে কথা বলছি। বগুড়া জেলায় আমি বলতে পারি যে বগুড়া জেলার মহাসড়কে কোনোভাবেই 3 হুইলার্স কিংবা অটো টেম্পো কিংবা অটোরিকশা চলাচল করছে না। এরপরেও আমরা তাৎক্ষণিকভাবে কিংবা অন সার্টেন প্রভোকেশনে চলে আসলে আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে সেগুলো আটক করছি এবং আইনগত ব্যবস্থা নিচ্ছি। এছাড়া আপনাদের দুর্ঘটনা কমানোর জন্য আপনারা বগুড়ায় কি ধরনের প্রস্তুতি নিচ্ছেন? আমরা এবার ঈদের, বিশেষ করে ঈদের সময়টা, ঈদের আগে পরে দেখেছি বেশ দুর্ঘটনা হয়েছে পুরো দেশে, আপনারা কি ধরনের প্রস্তুতি নিয়েছেন? দুর্ঘটনা প্রতিরোধে আসলে আমাদের বিশেষ করে ঈদের আগে কিংবা ঈদের পরে এটি আমরা অনেকগুলো প্রোগ্রাম করেছি ড্রাইভার চালকদেরকে নিয়ে, বিশেষ করে ট্রাক চালক, বাস চালকদেরকে নিয়ে, মোটর শ্রমিক ইউনিয়ন, মোটর মালিক সমিতি, তাদের কাউন্সিলিংয়ের বিষয় রয়েছে। এরপর আমরা নিয়মিতভাবে লিফলেট বিতরণ করেছি মহাসড়কে কেয়ারলেস ড্রাইভ না করার জন্য। বিভিন্নভাবে আমরা কাজ করে যাচ্ছি যাতে দুর্ঘটনা প্রতিরোধে। আরিফুর রহমান মন্ডল, সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে আপনাদের কি কি প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে? আমরা খুব নির্বিঘ্নে আজকে বাস্তবায়নের দ্বিতীয় দিন আমরা খুব শান্তিপূর্ণ পরিবেশে এবং নির্বিঘ্নে সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করে যাচ্ছি এখন পর্যন্ত। তাহলে আমরা এর আগেও দেখেছি, আজকেও দেখেছি যে সারাদিনই সংঘর্ষ হচ্ছে, এগুলোকে আপনারা সমস্যা মনে করছেন না?
বগুড়া জেলায় কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো প্রতিবন্ধকতা মহাসড়ক ব্যারিকেড দেয়া কিংবা কোনো লগিংয়ের কিংবা কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন আমরা হইনি। আপনি আমাদের সাথেই থাকুন। আইফুর রহমান মণ্ডল, আমরা কথা বলছিলাম বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আইফুর রহমান মণ্ডলের সাথে। আরেকটা বিরতি নিয়ে ফিরে আসছি, আরো কথা হবে, সাথেই থাকুন। স্বাগত আরো একবার, আপনারা দেখছেন বাংলাদেশ এখন। অধ্যাপক তালুকদার, আমরা আসলে কথা বলছিলাম যে নিষেধাজ্ঞাটা সরকার দিয়েছে 3 চাকার যান চলাচলের উপর, যেটা সাধারণত আমরা জানি যে ছোট ছোট যে দূরত্বগুলো 2-3 কিলোমিটার, 5 কিলোমিটার, 10 কিলোমিটার, এই দূরত্বগুলো সাধারণত মানুষ এই ধরনের যানে আসলে যাতায়াত করতো, এই ধরনের সিএনজি অটোরিকশা বা নসিমন করিমনে। সেক্ষেত্রে এইগুলো বন্ধ করে দেওয়ার ফলে বিকল্প কি ব্যবস্থা নিতে পারে মানুষ এই ধরনের দূরত্ব চলাচলের জন্য? কি হতে পারে? সারা বাংলাদেশের চিত্রটা কিন্তু সব জায়গায় একরকম না। এই যে দূরত্ব, কোন এলাকা পাবেন 20 কিলোমিটারও যায়, কোন এলাকায় 3 কিলোমিটার, 4 কিলোমিটার। তো এইটা এইভাবে সারা বাংলাদেশে একই সাথে জেনারেলাইজেশন করা যাবে না, একই সাথে সব জায়গায় একই ধরনের পদক্ষেপ নেওয়া যাবে না, একইভাবে বাস্তবায়ন করা যাবে না। এটা অনেক ক্ষেত্রে রিজিওনাল বেসড হবে, আঞ্চলিকভাবে পদক্ষেপ নিতে হবে লোকালি, এবং লোকালি কি সমাধান হবে, লোকালি কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, কোনটা বাস্তবায়ন সহজভাবে করা যাবে, কোনটা দেরিতে করতে হবে, কোনটা শর্ট টার্ম, কোনটা লং টার্ম। সেক্ষেত্রে গণপরিবহন আমরা যেগুলো বলে থাকি, বাস বা এই ধরনের পরিবহন ব্যবস্থায় কোনো পরিবর্তন আনা দরকার কিনা? তো অবশ্যই পরিবর্তন আনতে হবে। আপনি যদি গণপরিবহনের কথা গুরুত্ব না দেন, গণপরিবহনকে বেশি প্রায়োরিটি দেওয়া দরকার যদি আপনি অ্যাক্সিডেন্ট কমাইতে চান। কিন্তু গণপরিবহন এরকম গণপরিবহন থাকলে হবে না। আবার আমাদের দেশের চিত্রটা, এখানে বিভিন্ন কালারের গাড়ি চলাচল করে, বিভিন্ন ধরনের মালিক, এটা কিন্তু একটা প্রবলেম। সারা পৃথিবীতে আপনি কোথাও এত ধরনের কালার, এত ধরনের কিন্তু বাস নাই। বাসটা নিয়ন্ত্রণ করার যদি সিস্টেমটা, এইটাকে যদি আপনি এত মালিক, এত সমিতি, বা এটা যদি আপনি সমবায় সমিতির মাধ্যমে যদি একটা সিস্টেম ডেভেলপ করেন, যেটা কর্পোরেশন অথবা সমিতি, যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনার যদি আলাদা যদি সিস্টেম ডেভেলপ করতে পারেন, তাহলে বাসের জন্য যে মালিক যারা আছে তারা একত্রভাবে একটা কর্পোরেশন বা একটা সমবায় সমিতির মতো তারা একটা ডেভেলপ করবে। এই ট্রান্সপোর্ট সেক্টরটাকে কিন্তু আসলে ট্রান্সপোর্টটাকে সরকারের ভর্তুকি দেওয়া উচিত। এবং এই ক্ষেত্রে ট্রান্সপোর্ট কিন্তু একটা ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রি হয় তা লোকাল ইন্ডাস্ট্রি, লোকাল কর্পোরেশন, যখন ডিস্ট্রিক্ট ওয়াইজ কর্পোরেশন হবে, ডিভিশন ওয়াইজ ভাগ হবে, তখন কিন্তু এত ধরনের বিশৃঙ্খল থাকবে না, একটা শৃঙ্খলা চলে আসবে। আমরা যদি মূল জায়গাগুলোকে হাত না দিই, তা আমরা উপরে সারফেস লেভেলে কিন্তু সমাধানটা আসবে না। আমরা বারবার সড়ক দুর্ঘটনা বলতেছি, কিন্তু সড়ক দুর্ঘটনা কিন্তু একমাত্র পথ না আমাদের দুর্ঘটনা কমানোর জন্য। পাশাপাশি আমাদের ব্রিটিশ পিরিয়ড থেকে রেলটা খুব গুরুত্বপূর্ণ ছিল। রেলটা কিন্তু আস্তে আস্তে রেলের দিকে এখন নজর কম, নৌ পরিবহনের দিকে নজর কম, শুধু রোড। যত ট্রান্সপোর্ট ভেহিকেল আসবে তত অ্যাক্সিডেন্ট ঝুঁকি বাড়বে। এই ক্ষেত্রে আমাদের দেশে যদি সম্ভব একটা ডিসিপ্লিন যদি আনতে হয়, এখন কিন্তু মধ্যস্বত্বভোগীরা সব সুবিধা ভোগ করে, আপনি বাস্তবায়ন করবেন পারবেন না। এখন কিন্তু এটা বেসিক্যালি পলিটিক্যাল একটা ইকোনমি। এই যে ট্রান্সপোর্ট, আপনি নসিমন করিমন যা বলতেছেন, এটা তো পলিটিক্যাল একটা সম্পর্কযুক্ত আছে, যে কোনোভাবেই হোক। কিন্তু এটা যদি সমাধান চান, তা পলিটিক্যাল একটা উইলনেস লাগবে, সরকারিভাবে একটা পদক্ষেপ নেবে। এবং এই যে পদক্ষেপগুলো, এগুলো বাস্তবে কিন্তু সরকারি কিন্তু ভাবমূর্তি নষ্ট হয়। গভর্নমেন্ট হঠাৎ করে এটা তৈরির সিদ্ধান্ত করবে, এটা ব্যর্থ হবে। এই ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রের ভাবমূর্তি কিন্তু থাকে না। কারণ আপনি একটা বাস্তবায়ন করে যাবেন, পারবেন না, তখন কিন্তু সরকার ক্ষতিগ্রস্ত হয়, গভর্নমেন্ট ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষেত্রে এই যে সেক্টরটা আপনি বলে 3D বলা হয়, রেল, ওয়াটার ট্রান্সপোর্ট এবং আপনার এই যে রোড যেটা আছে, রোড রেল, এগুলি কিন্তু তিনটা কিন্তু কম্বিনেশন, একটার পরিপূরক। তো এই সেক্টরটা যদি আপনি স্ট্যান্ডার্ড করতে চান একসাথে, তাহলে এক মিনিস্টারের পক্ষে সম্ভব, 3 মিনিস্টার একত্রে কাজ করতে হবে। এই ক্ষেত্রে আরো সমাধান চান, মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয়, এমনকি প্রতিটা মিনিস্ট্রি জড়িত। আপনি যে আজকে 3 হুইলার বলতেছেন আসলো বাংলাদেশে, এটা কি কমার্স মিনিস্ট্রি আসলো, বাণিজ্য মন্ত্রণালয়, তখন বাণিজ্য মন্ত্রণালয় কেন এটাকে বাধাগ্রস্ত করে নাই। এখন এই যে লোনের কথা বললো এই যে কাশেম সাহেব, যে লোন, এত টাকা ইনভেস্টমেন্ট, এটা আলটিমেট দেশের টাকার ইনভেস্টমেন্ট করলো, এবং লোকগুলি কিন্তু একটা সমস্যায় পড়বে এখন, যারা ক্ষতিগ্রস্ত, আর রাষ্ট্রে কিন্তু ক্ষতিগ্রস্ত, রাষ্ট্রের দায়বদ্ধতা বাড়বে এবং তাদেরই করা। তো এই ক্ষেত্রে আমার যে পরামর্শ, এই সেক্টরটাকে এই যেভাবে আমরা দেখি এভাবে দেখা যাবে না। এবং এই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক অভিজ্ঞতার অভাব, আমাদের অনেক জ্ঞানের অভাব, এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে কিন্তু এই ক্ষেত্রে পর্যাপ্ত, বিদেশে প্রচুর পড়াশোনা হয়, অনেক ধরনের এক্সপার্ট তৈরি হয়। অধ্যাপক তালুকদার, আমি একটা বিরতি নিয়ে এসে আপনাদের সাথে আরো কথা বলছি, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি 1 মিনিট পরে।
আরো একবার আপনারা দেখছেন বাংলাদেশ এখন। আমার সাথে আছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল। জনাব আরিফুর রহমান মন্ডল, যেটা আপনার কাছে তখন জানতে চেয়েছিলাম যে কোনো সমস্যা হচ্ছে কিনা সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নে, আপনি বলছিলেন আপনাদের কোনো রকম সমস্যা হচ্ছে না, কিন্তু আমরা এটুকু বুঝতে পারি এবং দেখতে পাচ্ছি যে যাত্রীদের অনেক সমস্যা হচ্ছে এই ধরনের হঠাৎ করে এই যান চলাচল বন্ধ করে, 3 চাকার যান চলাচল বন্ধ করে দেওয়ার ফলে। আপনারা যাত্রীদের সমস্যা সমাধানে কি ধরনের পদক্ষেপ নিয়েছেন বা যাত্রীদের কিভাবে সাহায্য করছেন আপনারা? ধন্যবাদ। দেখুন, সিএনজি চালিত 3 হুইলার্স কিংবা অটোরিকশাই তো একমাত্র যানবাহন নয় যে যাত্রীরা শুধুমাত্র এটিতেই করে এই চলাচল করবেন। এর বাইরে অনেক যানবাহন রয়েছে, বিকল্প যানবাহন রয়েছে, মিনি বাস রয়েছে, মাইক্রো বাস রয়েছে, অনেক যানবাহন রয়েছে। এটি একটি ইতিবাচক পদক্ষেপ, এটি একটি নতুন পদক্ষেপ, এটি একটি মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে এই পদক্ষেপটা গ্রহণ করেছেন সরকার। তো সুতরাং এটা এই পদক্ষেপ বাস্তবায়নের দায়িত্ব শুধু আমাদের একার নয়, সবার দায়িত্ব। এটি যাত্রী সাধারণেরও দায়িত্ব রয়েছে। তারা যে ঝুঁকির মধ্য দিয়ে চলাচল করতো মহাসড়কে এই ছোট যানবাহনে, কিংবা চালক যারা সিএনজি ড্রাইভার রয়েছেন তারাও তো অনেক ঝুঁকির মধ্য দিয়ে চলাচল করতো। এটি সবার একটা দায়িত্ব যে এই মহাসড়কে ঝুঁকির মধ্য দিয়ে চলাচল করে নিজের জীবনকে বিপন্ন না রেখে অন্য কোনো বাহনে, মিনি বাস হোক কিংবা অন্য কোনো যানবাহন বিকল্প পথে তারা চলাচল করতে পারবে। এটি আমার মনে হয় না এটি খুব বড় ধরনের একটা সমস্যা হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে আমাদের যে বাসগুলো, মিনি বাসের কথা বলছিলেন আপনি, সেগুলো কি পর্যাপ্ত পরিমাণে আছে এবং ছোট ছোট দূরত্বের জন্য আসলে সেগুলো কতটা কার্যকর? দেখুন, মহাসড়কে কিন্তু বগুড়া জেলায় মহাসড়কের যতটুকু অংশ, এই মহাসড়কে কিন্তু খুব কম অংশেই সিএনজি কিংবা 3 হুইলার্স, সিএনজি চালিত 3 হুইলার্স গাড়িগুলো চলাচল করতো। এর কিন্তু লোকাল রুট, এই ম্যাক্সিমাম সিএনজি অটোরিকশাগুলো কিন্তু লোকাল রুটেই চলাচল করে, খুব কম একটি অংশ তারা মহাসড়ক ব্যবহার করে। সুতরাং এই কম অংশটুকু আমার মনে হয় পর্যাপ্ত মিনি বাস কিংবা মাইক্রোবাস যতটুকুই রয়েছে, এইটুকু পরিবহনে কোনো সমস্যা হওয়ার কথা নয়। জি, জনাব আরিফুর রহমান মন্ডল, আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে যোগ দেওয়ার জন্য। অধ্যাপক তালুকদার, আমি একটু ওনার কথা প্রসঙ্গে আসতে চাই। উনি যেটা বললেন যে মিনি বাস, মাইক্রোবাস, এটা থেকে আসলে এই সমস্যাটা সমাধান সম্ভব কিনা? আপনার অভিজ্ঞতায় কি মনে হয় বাংলাদেশে পর্যাপ্ত কি মিনি বাস, মাইক্রোবাস কি লোকাল লেভেলে আছে? হয়তো বগুড়া যেহেতু বলা হয় বাংলাদেশের একটা রাজধানী বলা হয়, বগুড়া ভিন্ন কথা। বগুড়ার চিত্র সব বাংলাদেশে একরকম হবে না, সব আপনার এই 3570 কিলোমিটারের মধ্যে। এই জন্য আমার যেটা বলতে চাই, এটা সমাধানের জন্য কিন্তু লোকালি বিভিন্ন জায়গায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া যাবে। এটা লোকালি কার্যক্রম শুরু করলে লোকালি ব্যবস্থা নিতে হবে, এবং লোকালি যে মাইক্রোবাস বা মিনি বাস, এগুলি লোকালি যদি আস্তে আস্তে ডেভেলপ করা হয় তাহলে সমাধান হবে। সমাধানের পর খুঁজতে, যেটা অবৈধ, যেহেতু এটা ঝুঁকিপূর্ণ, এটা আমরা অবশ্যই সমাধান চাই। সমাধানের ক্ষেত্রে জন্য যাত্রীদের সাক্ষাৎকার নিতে পারলে তো আপনি খরচটাও তো আসলে মনে রাখতে হবে না, যাত্রীদের সাক্ষাৎকার নিলে আপনি বুঝতেন যে যাত্রীরা কেউ ভোগান্তিতে আছে। তো এটা যেহেতু একটা ইন্টিগ্রেটেড বিষয়, সবার সম্পর্কযুক্ত বিষয়, এই জন্য এটা আমরা যদি ন্যাশনাল চিন্তা না করি, লোকালি চিন্তা করলে অনেক সমাধান পাওয়া যাবে। এবং লোকালি যদি সমাধান করতে হয়, তা শুধু যোগাযোগ মন্ত্রণালয়ের পক্ষে সম্ভব হবে না, এটা স্থানীয় সরকার প্রশাসনের ব্যাপক ভূমিকা রাখতে হবে। এবং এই ক্ষেত্রে স্থানীয়ভাবেই এটা উইন উইন সিচুয়েশন। একদিকে জনগণ তার সুবিধা পাবে, তার লাইফ সেফ হবে, পাশাপাশি আপনার সরকারও সুবিধা পাবে। অধ্যাপক তালুকদার, আমি একটা বিরতি নিয়ে এসে আবার কথা বলছি আপনার সাথে। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি একটু পরে। আরো একবার আপনারা দেখছেন বাংলাদেশ এখন। আমার সাথে আছেন আবুল কাশেম সরকার। জনাব আবুল কাশেম সরকার, আপনার কাছে আমার প্রশ্ন যে আপনাদের পক্ষ থেকে অনেকেই বলেছে, আজকে সারাদিন আমরা শুনেছি যে আপনাদের 3 চাকার যান চলাচলের জন্য একটি নির্দিষ্ট লেন করে দিলে এই সমস্যার সমাধান সম্ভব। এটা কতটা যুক্তিযুক্ত? আমার তো মনে হয় এটাই যুক্তিযুক্ত। আর একটা লেন যদি সিএনজি অটোরিক্সার জন্য করে দেয় গভর্নমেন্ট, তাহলে হয়তো অ্যাক্সিডেন্টটা কম হবে। আর সরকারের পক্ষ থেকে আজকে সচিব মহোদয় বলেছেন যে তারা এই সিদ্ধান্ত থেকে সরে আসবে না, তারা যে নিষেধাজ্ঞা জারি করেছে এটা আরোপ থাকবে। সেক্ষেত্রে আপনারা কি ধরনের পদক্ষেপ নেবেন? আমরা যখন এমনি, তারা যদি এত বড় কঠোর সিদ্ধান্ত নেয়,
তাহলে তারা বিদেশের থেকে গাড়িগুলো ইনপুট করলো কেন? এটা তো গাড়ি অ্যাক্সিডেন্ট হইবে, এটা তো যে গাড়ি তৈরি করছে সেও বলতে আছে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে। তারপরে তারা বিদেশের থেকে গাড়ি ইনপুট করলো কেন এবং আমাদের থেকে ট্যাক্স নিল কেন? মহাসড়কে চালানোর জন্য আমাদের থেকে ট্যাক্স নিছে না, ট্যাক্সগুলো নিল কেন? খালি বড় গাড়ি চলবে আর বড় গাড়ি যে অ্যাক্সিডেন্ট হবে না এটার গ্যারান্টি মন্ত্রণালয় দিতে পারবে কিনা, মন্ত্রী সাহেব দিতে পারবে কিনা? জি, জনাব আবুল কাশেম সরকার, আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে যোগ দেওয়ার জন্য। অধ্যাপক তালুকদার উনি যেটা বলছিলেন সেটা প্রেক্ষিতেই বলি যে সরকার যদি এটা নিষিদ্ধই করবেন তাহলে আমদানি কেন করা হলো, ওনাদের কাছ থেকে ট্যাক্স কেন নেওয়া হলো, এটা কি আপনি সরকারের দূরদর্শিতার অভাব বলবেন কিনা? আমাদের পরিকল্পনার ঘাটতি মনে হয়? এটা অবশ্যই পরিকল্পনার ঘাটতি। এই যে যেগুলো আসলো এগুলো আগেই সমাধানের দরকার ছিল, মানে আগেই বন্ধ করার প্রয়োজন ছিল। তারপর যেহেতু আসলো, তারপরে আপনি হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়াতে আরও ক্ষতিগ্রস্ত হবে সেক্টরটা। এই জন্য আমার মনে হয় পরিকল্পনা করার আগে, বাস্তবায়ন করার আগে আমাদের আগেই এটাকে ফিজিবিলিটি কিনা চিন্তা করতে হবে, এবং ফিজিবিলিটি যদি সম্ভব হয় তাহলে করব, আমরা আস্তে আস্তে ধীরগতিতে করব। তো এই জন্য যেগুলো অবৈধ বলা হয় বা বিভিন্ন ধরনের কথাবার্তা আসতেছে এখন, এই কথাবার্তা কিন্তু অনেক আগেরই কথাবার্তা, অনেক আগেও কিন্তু সমাধান হয় নাই। যেহেতু সমাধান হয় না, আমাদের যে হাইপোথেটিক্যাল অতীতে যেহেতু হঠাৎ করে হয় নাই, বর্তমানেও হবে এটা বলা যাবে না। এই সমাধান করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই পলিসি ওরিয়েন্টেড রিসার্চ করতে হবে এবং পলিসি বাস্তবায়ন করার জন্য যে সমস্ত বাধাগুলো আছে, এখন যে ধরনের কাজগুলো হচ্ছে সেটাতে আপনি কোথাও কোনো আশা দেখছেন কিনা? যে আমার কাছে যেটা মনে হয় এটা আমি আশার মানে সম্ভব হবে না। আশা কিভাবে আপনি আশা করবেন? যেহেতু আশা হবে সম্ভব হবে না, এই জন্য আমি যদি বলতে চাই এটা রিজিওনাল ভিত্তিক, আমরা বড় জোর আশাটা করতে পারি যে ভালো কিছু হবে। আপনাকে আমার সময় শেষ, আপনাকে হ্যাঁ ভালো কিছু হবে অবশ্যই, আমরা সবাই ভালো চাই, কিন্তু ভালোটা যেন ফলটা সবাই সমানভাবে ভোগ করতে পারে। অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে যোগ দেওয়ার জন্য। এই ছিল বাংলাদেশ এখনের আজকের আয়োজন। দেখা হবে আগামীকাল একই সময়। শুভরাত্রি।